এই মুহূর্তে পুরো সভ্যতা, পুরো সিভিলাইজেশনের কাছে তিনটে এমন প্রবলেমস আছে, তিনটে এক্সিস্টেন্সিয়াল থ্রেট, যেগুলোকে যদি আমরা সমাধান না করি বা সলভ না করি তাহলে পুরো সভ্যতাটা লুপ্ত হয়ে যেতে পারে। মনুষ্য জগৎ জাস্ট পৃথিবীর ইতিহাসে একটা চ্যাপ্টার হয়ে থেকে যাবে। ঠিক যেমন অনেক বছর আগে ডাইনোসরসরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিল, ঠিক সেরকম হতে পারে মানুষও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। সেই তিনটে এক্সিস্টেন্সিয়াল থ্রেট কি এবং সেগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি অনেক কিছু নতুন জিনিস আবিষ্কার করতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন, এবং যদি আপনি নতুন কিছু আবিষ্কার করতে পারেন, যদি শিখতে পারেন, জানতে পারেন, তাহলে সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন। এখন একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে, শুধু আমিই বলছি আর আপনি শুনছেন, কিন্তু আমিও শুনতে চাই, আমিও জানতে চাই আপনার কি বলার আছে। তো সেটা আপনি কমেন্ট সেকশনে লিখে জানান। সেখানে আপনি আপনার যা মতামত সেটা লিখতে পারেন। যদি আপনি নতুন কিছু শিখতে পারেন বা আপনার যদি কোনো কিছু ক্রিটিসাইজ করার থাকে, কিছু বলার থাকে, তাহলে সেটা নিচে লিখে জানান। ওকে, সো শুরু করা যায়। সবার প্রথম এক্সিস্টেন্সিয়াল প্রবলেম সেটা কি? এটা হচ্ছে অ্যাটমিক থ্রেট বা নিউক্লিয়ার ওয়েপেন। যেমন হিরোশিমা এবং নাগাসাকিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় পারমাণবিক বোমা এসেছিল, পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, ঠিক সেরকম এখন পৃথিবীতে অনেকগুলো কান্ট্রিজের কাছেই পারমাণবিক বোমা আছে। এবং হিরোশিমা এবং নাগাসাকিতে যে দুটো বোমা ফেলা হয়েছিল, যদি সেই রকম কোনো পারমাণবিক বোমা এখন ফেলা হয়, পৃথিবীর কোনো দেশ অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধের মধ্যে ফেলে, তাহলে পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। ওকে, এটা আনইম্যাজিনেবল। কোনো একজন পলিটিশিয়ান, তার হাতে হয়তো এমন একটা পাওয়ার আছে যেটা সে জানেই না তার সেই পাওয়ারটার মানে প্রভাব কি হতে পারে, তার হয়তো অতটা জ্ঞানই নেই, সে নলেজই নেই, যে সেটা পলিটিশিয়ান, সে তার অর্ডারের উপর নির্ভর করছে কোনো দেশ অন্য কোনো দেশে পারমাণবিক বোমা ফেলবে কিনা। দিস ইজ ভেরি ডেঞ্জারাস। তো নিউক্লিয়ার থ্রেট বা অ্যাটমিক পাওয়ারের যে থ্রেট, তার ফলে আমাদের সভ্যতার উপরে একটা বিরাট বড় একটা প্রবলেম হয়ে দাঁড়িয়ে আছে। এবং হিরোশিমা এবং নাগাসাকিতে যে দুটো বোমা পড়েছিল, সেখান থেকে রিকভার করতে জাপানের প্রায় 75 বছর সময় লেগেছে। 75 বছর পরেও, মানে তার 10-15 বছর পরও, তারও 20-30-40 বছর পরেও অনেক প্ল্যান্টস বা অনেক উদ্ভিদ জন্ম হতো যেগুলো অসুস্থ, অনেক শিশু জন্ম হতো যারা অসুস্থ, অ্যাবনর্মালিটি দেখা যেত। কেন? কারণ সে যে রেডিয়েশন হয়েছিল তার প্রভাবে সেটা 15-20-25-30 বছর পরেও এমন ঘটনা ঘটেছে, এবং পুরোপুরি সেটা রিকভার হতে 75 বছর সময় লেগেছে। এটা হলো একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল থ্রেট, যার ফলে আমাদের এখানে অনেক প্রবলেমস হতে পারে বা আমাদের সভ্যতাতে অনেক বেশি ডিস্টার্বিং সিচুয়েশন তৈরি হতে পারে। সেকেন্ড যে এক্সিস্টেন্সিয়াল থ্রেট আমাদের সামনে আছে সেটা হচ্ছে কি? ইকোলজিক্যাল কোল্যাপস, অর্থাৎ এনভায়রনমেন্টাল যে প্রবলেমসগুলো, যেমন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বা কিছুদিন আগে ব্রাজিলের ফরেস্টে দাবানল বা আগুন লেগে যায়, এটা নেভানো সম্ভব হচ্ছিল না, তো সেটা, যেমন ওয়েস্ট বেঙ্গলে আমফান ঝড় হলো, অথবা ইনফ্যাক্ট এই কোভিড-19 প্রবলেমও অ্যাকচুয়ালি ইকোলজিক্যাল প্রবলেমের একটা এফেক্ট। যে ভাইরাসটা ছিল ইনিশিয়াল অবস্থায় 2002-03 সালের সময়, এই করোনা ভাইরাস, এই ভাইরাসের তখনও অস্তিত্ব ছিল, কিন্তু সেটা ইভলভ করে গেছে। এত কম সময়ে এত বেশি ইভলভ, এটা সম্ভব হতো না যদি না গ্লোবাল ওয়ার্মিং বা ইকোলজিক্যাল প্রবলেমসগুলো থাকতো। এবং এই যে পলিউশন হচ্ছে নেচার থেকে আমরা অনেক কিছু কনজিউম করছি, অনেক খনিজ পদার্থ, কিন্তু তার ফলে এবং আরও অনেক বেশি বায়ু দূষণ বা আরও আদার ধরনের অনেক প্রবলেমস, যেটা হোল ওয়ার্ল্ডের যে অ্যাভারেজ টেম্পারেচার সেটাকে মানে ডিস্টার্ব হচ্ছে, সেটা আপ অ্যান্ড ডাউন হচ্ছে, যতটা থাকা উচিত স্বাভাবিক অবস্থায় তার থেকে কম বা বেশি হচ্ছে। অনেক টেম্পারেচার কিছু জায়গায় কম হয়ে যাচ্ছে, যেমন 1.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে হবে টেম্পারেচার, কিন্তু তার থেকে যদি কম হয়ে যায় তাহলে সেই যে ম্যাজিক নাম্বারটা তার মধ্যে না থাকলে তখন সেটা অত্যন্ত ডিস্টার্বিং। ইকোলজিক্যাল কোল্যাপসের ফলে আমাদের পুরো সভ্যতাটা ধ্বংস হয়ে যেতে পারে। যেমন এর আগে ডাইনোসরস ছিল, কিন্তু তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, বা আরও অনেক অ্যানিমেলস, অনেক মানে প্রাণী, তারা সেই সমস্ত স্পিসিসগুলো পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, যেমন ডোডো পাখি বা ডোডো বার্ড। এছাড়া আরও অনেক ছত্রাক জাতীয় মানে উদ্ভিদ তারা বিলুপ্ত হয়ে গেছে, এবং যেমন নিয়ান্ডারথলস তারা এখন আর নেই। ওকে, ঠিক সেরকম আমরা সবসময় মনে করি যে মানুষ জাতি সবসময় থাকবে, এমনটা কোনো গ্যারান্টি নেই। এটাকে মানে উই ক্যানট টেক ইট ফর গ্র্যান্টেড। কোনো একটা সমস্যার ফলে আমরাও বিলুপ্ত হয়ে যেতে পারি। তো এই ইকোলজিক্যাল কোল্যাপস বা ইকোলজিক্যাল প্রবলেমের জন্য এমন একটা সময় আসতে পারে যে এতটাই বেশি বাজে সিচুয়েশন যে আমরা সার্ভাইভ করতে পারলাম না, এবং ধীরে ধীরে পুরো সভ্যতাটা কোনো রোগে বা কোনো ডিজিজের ফলে নিশ্চিহ্ন হয়ে গেল। করোনা ভাইরাসের সময় প্রায় 100 জন মানুষের মধ্যে 3 জনেরও কম মানুষ মারা গেছে, কিন্তু এর আগে যখন প্লেগ হয়েছিল তখন প্রত্যেক 3 জনের মধ্যে 1 জন করে মানুষ মারা যেত, অর্থাৎ 1/3 পপুলেশন পুরো নিশ্চিহ্ন হয়ে গেছিল। তো এরপরে যে এমন কোনো ভাইরাস আসবে না যার জন্য 3 ভাগের 3 ভাগ মানুষই মারা যাবে না, তার কোনো গ্যারান্টি নেই। এখন আমাদের কাছে অনেক টেকনোলজি ছিল, তাড়াতাড়ি পুরো ওয়ার্ল্ডটাকে আমরা লকডাউন করে দিয়ে দেন
সব জায়গাতে টিভিতে বা মোবাইলের সাহায্যে ইন্টারনেটের সাহায্যে নিউজটাকে স্প্রেড করে দিয়ে জাস্ট মানে কমিউনিকেশনটাকে স্টপ, মানে আমাদের একে অপরের সঙ্গে যে ফিজিক্যাল কন্ট্যাক্ট সেটাকে স্টপ করে দিয়ে আমরা ভাইরাসটাকে স্প্রেড হওয়া থেকে আটকে দিয়েছি। তাড়াতাড়ি সায়েন্টিফিক রিসার্চ করে আমরা তার অ্যান্টিডোট বানিয়ে নিয়েছি, কিন্তু এগুলো আগে ভালো সেরকম ক্যাপাসিটি ছিল না, যার ফলে তখন অনেক তাড়াতাড়ি স্প্রেড করেছিল এবং অনেক বেশি মানুষ মারা গেছিল। তো আমাদের এখন যতটা সায়েন্টিফিক ক্যাপাসিটি সেই অনুযায়ী অনেকটা বেটার পারফর্ম করেছি আমরা, কিন্তু ইন ফিউচারে হতে পারে আরও অনেক কোনো ডেঞ্জারাস ভাইরাস আসলো এবং সভ্যতাতে সেটা আরও অনেক বেশি ইম্প্যাক্ট ফেললো এবং মানুষ অনেক একটা এক্সটিংশনের দিকে চলে গেল। এমন হতেই পারে, এমন হবে না তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না, কোনো সায়েন্টিস্ট বা কোনো জ্ঞানী মানুষ কেউ না। 3 নম্বর যে থ্রেট, এক্সিস্টেন্সিয়াল থ্রেট, সেটা হচ্ছে সব থেকে বেশি ডেঞ্জারাস এবং সেটা নিয়ে আমরা খুব ডিটেলসে ডিসকাস করবো। সেটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। বেশিরভাগ মানুষের ধারণা যে লাস্ট 40-50 বছরে হোল ওয়ার্ল্ডে সব থেকে বড় রেভলিউশনটা এসছে কম্পিউটার সায়েন্স থেকে, অ্যালগোরিদমস, ইন্টারনেট, ডিজিটাল মিডিয়া, এই সমস্ত কিছু। কিন্তু প্রকৃতপক্ষে বেশি যে রেভলিউশনটা হয়েছে, যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিংলি, সেটা হচ্ছে বায়োসায়েন্সে, বায়োলজিতে। আমাদের বডি এবং মাইন্ড সম্পর্কে আমরা আগে যতটা জানতাম, 1960 সালের পর থেকে নিউরোসায়েন্স আর বায়োলজি সম্পর্কে তার নলেজটা অনেক বেশি স্কাই রকেট, মানে অনেক কম সময় অনেক বেশি কিছু আমরা জানতে পেরেছি বায়োসায়েন্সে। না, এই বায়োসায়েন্সের যে নলেজ, অর্থাৎ এই যে আমাদের জিনস বা জেনেটিক্যাল মেমোরিজ, এই সমস্ত বিষয় বা ডিএনএ, তার যে নলেজ সেটা, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে নলেজ সেটা, অর্থাৎ কম্পিউটার সায়েন্সের যে নলেজ, সেটা দুটো এখন আলাদা আলাদা ফিল্ডে চলছে। অ্যালগোরিদমস তৈরি হচ্ছে, যেমন আপনি ইউটিউবে ভিডিও দেখেন, আপনি যেমন ভিডিও দেখবেন সেই অনুযায়ী আপনার ভিডিও রেকমেন্ডেশনে আসবে। যদি আপনি আমার ভিডিও দেখছেন তো আপনার পরবর্তীকালে আবার আমার ভিডিও রেকমেন্ডেশনে আসবে। তো এই যে অ্যালগোরিদমসটা চলছে সেটা হচ্ছে কি কম্পিউটার সায়েন্সের একটা নতুন ইনভেনশন, ওকে, যেটা খুবই একটা বেসিক ইনভেনশন। এরকম অনেক রকমের অ্যালগোরিদমস আছে। নাও এখন দুটো ফিল্ড ডাইভার্স, মানে আলাদা, কিন্তু ফিউচারে কিছু সময় পরে মানে 100 বছর নয়, জাস্ট 10 থেকে 15 বা ম্যাক্সিমাম 20 বছর পরে তার মধ্যে দুটো ফিল্ড মার্জ করবে, ইন্টারসেক্ট করবে, এবং তখন বায়োটেকনোলজি তৈরি হবে, অর্থাৎ বায়োসায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুটো কম্বাইন্ড হবে, মিক্সড হবে, যেটাকে এলন মাস্ক তার একটা এক্সপেরিমেন্ট বা তার একটা কোম্পানির সাহায্যে তৈরি করার চেষ্টা করছে। সেটা হচ্ছে কি নিউরোলিঙ্ক, অর্থাৎ যেটা অলরেডি অনেকে ভাবছে যেটা হবে না বা এটা অনেক এখনো দেরি আছে, এমনটা নয়, এটা অলরেডি হয়ে গেছে। যদি আপনি স্টিফেন হকিন্সের কথা শুনে থাকেন তাহলে দেখবেন তার লাইফের লাস্ট ফেজের দিকে তার কাছে যে কম্পিউটারটা ছিল, মানে সে যে হুইল চেয়ারে বসে থাকতো, সেখানে থেকে একটা আঙুল দিয়ে সবকিছু মুভ করতে হতো না সুইচ বা বাটন ক্লিক করে, বরঞ্চ শুধুমাত্র থট, চিন্তা করলেই তার চেয়ারটা এক জায়গা থেকে এক জায়গায় মুভ হতে পারতো। তার জীবনের লাস্ট ফেজের দিকে এতটা মানে কম্পিউটারটাকে ইমপ্রুভ করা সম্ভব হয়েছিল। এবং যখন এমন হবে যে কম্পিউটার এবং মাইন্ড ইন্টারফেস তৈরি হবে, মাইন্ডের সঙ্গে আমরা কম্পিউটারটাকে কানেক্ট করতে পারবো, তখন কি হবে, তারপরে সোসাইটির ফর্মটা কি হবে, সেটা সম্পর্কে আমরা কেউ জানি না। এখানে সিভিলাইজেশন, এখানে আমাদের ইমাজিনেশনটা স্টপ হয়ে যায়। তখন এই জিনিসটা হওয়ার পর সোসাইটিতে পলিটিক্স কেমন হবে, সোশ্যাল ভ্যালুস কি থাকবে, হিউম্যান রাইটস কি হবে, জেন্ডার ইকুয়ালিটি কি থাকবে, সেই সময় ইকোনমিক ফর্মটা কি হবে, তখন জব মার্কেটে কি থাকবে, তখন স্টুডেন্টদেরকে আমরা কি শেখাবো, সেই জিনিসগুলো সম্পর্কে আমাদের কাছে কোনো ক্ল্যারিটি নেই, কোনো নলেজ নেই। কারণ মাইন্ডের সঙ্গে একটা কম্পিউটারকে ইন্টারফেস করলে, কানেক্ট করলে ঠিক কি হতে পারে সেটা আমরা জানি না, এর আগে কখনো হয়নি। তো এই যে তিনটে, এটা একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট। যদি এখানে আমরা মিস্টেক করি, কোনো একটা ভুল করি এই ইনভেনশনে বা এই ধরনের এক্সপেরিমেন্টেশনে, তাহলে পুরো সভ্যতা ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যেতে পারে এবং হিউম্যান স্পিসিস মানে এক্সটিংক্ট হয়ে যেতে পারে সেলফ ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে, নিজেকে ধ্বংস করে দিল। অবভিয়াসলি লাইফ উইল কন্টিনিউ ইটসেলফ, অর্গানিজম বা লাইফ ফর্ম সেটা কন্টিনিউ হতে থাকবে, কিন্তু জাস্ট হিউম্যান বিং থাকবে না। হতে পারে তারপর কোনো একটা জেনেটিক্যাল ট্রান্সফরমেশন হলো, কোনো একটা এভলিউশন হলো, যার ফলে র্যাটস তারা হয়তো ইভলভ হয়ে গেল এবং তারা তারপর হচ্ছে নতুন একটা স্পিসিস হয়ে কনভার্ট হয়ে গেল, তারা হচ্ছে অত্যন্ত ইন্টেলিজেন্ট বিং হয়ে গেল এবং তারা তখন হিস্ট্রি স্টাডি করলো যে হিউম্যানসরা কিভাবে এক্সটিংক্ট হয়ে গেছিল এবং তারা সেটাকে স্টাডি করে সেখান থেকে তারা নলেজ, তারা আরো বেটার পারফর্ম করলো অ্যাজ এ লাইফ। ওকে, এমন হতেই পারে, না হওয়ার কোনো চান্স নেই। তো এই যে তিনটে এক্সিস্টেন্সিয়াল প্রবলেম, প্রথম সেটা হচ্ছে কি অ্যাটমিক থ্রেট বা পারমাণবিক বোমা, নিউক্লিয়ার ওয়েপেন। সেকেন্ড সেটা হচ্ছে কি ইকোলজিক্যাল কোল্যাপস, এনভায়রনমেন্টাল প্রবলেমস যেগুলো। থার্ড হচ্ছে কি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই তিনটে প্রবলেমকে আজকের ভিডিওতে আমরা এক এক করে বুঝবো। নাও যদি দেখি আমরা প্রথম প্রবলেমটা, পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়েপেন, তাহলে এই প্রবলেমটা এখন হওয়ার চান্স খুবই কম, যেহেতু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর ন্যাটো সংগঠন তৈরি হয়েছে এবং এখন অলমোস্ট একটা চাইল্ড, একটা বাচ্চাও যে একদমই এডুকেশন নেই যার মধ্যে, সেও এটা জানে, সেও এটা সম্পর্কে সেলফ অ্যাওয়ার যে পারমাণবিক বোমা কী হয় এবং এটা কতটা ডেঞ্জারাস। তো হোল ওয়ার্ল্ডে একটা গ্লোবাল লেভেলে আমাদের সবার মধ্যে মোর অর লেস একটা অ্যাওয়ারনেস আছে যে নিউক্লিয়ার ওয়েপেনের ফলে কি ক্ষতি হতে পারে। ওকে, তো যার ফলে একটা গ্লোবাল টেনশন কাজ করে যেন এই জিনিসটাকে আমরা ইউজ না করি, এটাকে শুধুমাত্র সেই নিউক্লিয়ার পাওয়ারটাকে আমরা ইলেকট্রিসিটি এবং আরও আদার যে সমস্ত ইউজ আছে সেখানে যেন আমরা
শুধুমাত্র ইউজ করি, কোনো ওয়েপেন্সের জন্য আমরা বা কোনো অস্ত্র হিসেবে বা যুদ্ধে আমরা যেন ব্যবহার না করি। ওকে, এটা নিয়ে অনেকগুলো ট্রিটি সাইন হয়েছে, অনেক দেশের মধ্যে অনেক কন্ট্রাক্ট হয়েছে, অনেক একাডেমিক সেটা পড়ানো হয়, হিস্ট্রিতে পড়ানো হয়, ফিলোসফিতে পড়ানো হয়, সায়েন্স এটা ডিসকাস করা হয়। তো যার ফলে এখন আমরা মোরল্লা সেটা এডুকেটেড। তো পারমাণবিক বোমার ফলে পৃথিবী ধ্বংস হয়ে গেল বা আমাদের সভ্যতা এক্সটেনশনের দিকে এগিয়ে গেল, এমনটা হওয়ার চান্স লেস দ্যান 2%, মানে 2%-এরও কম। তবুও এটা আছে, এখন এটা হওয়ার চান্স আছে। ওকে, হতে পারে কোনো একজন ম্যাড পলিটিশিয়ান, ঠিক আছে, একটা অথরিটেরিয়ান পলিটিশিয়ান, যে লেনিন বা হিটলার, তার মতো যদি কোনো পলিটিশিয়ান আবার 21st সেঞ্চুরিতে জেগে ওঠে, সে যে এই পাওয়ারটিকে ইউজ করবে না তার কোনো গ্যারান্টি নেই। একটা ভালো কাজের জন্য 10 জন মানুষ মিলে যখন সেই কাজটা করে তখন সেটা একটা জিনিস আবিষ্কার করা সম্ভব হয়, তখন একটা জিনিসকে ইমপ্রুভ করা সম্ভব হয়। কিন্তু একটা খারাপ কাজ করার জন্য, একটা জিনিসকে ডিস্ট্রয় করার জন্য একজন মানুষই যথেষ্ট, ঠিক আছে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি আপনি ঝগড়া করতে চান, কোনো একটা মানুষকে গিয়ে দুমাদুম বিনা কারণে আপনি মারামারি শুরু করে দিন, বা আপনি একটা গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে দিন, ব্যাস একটা অরাজকতা সৃষ্টি হয়ে যাবে। কিন্তু যদি আপনি একটা সুনির্দিষ্ট পথে একটা নির্দিষ্ট কাজ করতে চান, তাহলে আপনাকে 10 জনকে বোঝাতে, তাদেরকে কনফারেন্স করতে, সবাইকে একটা ইউনিফাই করতে, সবার মধ্যে একটা সমষ্টি মেলবন্ধন তৈরি করতে, দ্যাটস টু মাচ ডিফিকাল্ট। তো একজন স্টালিন বা একজন হিটলার পুরো সভ্যতাকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। যদিও পারমাণবিক বোমার সম্ভাবনা এখন অত্যন্ত কম, তারপরেও এটা স্টিল একটা সম্ভাবনা। তো এটাকে ধীরে ধীরে হয়তো আমরা আরও নেক্সট 20, 30, 40, 50 বছরে হয়তো পারে ধীরে ধীরে এই সম্ভাবনাটা বা এই যে পসিবিলিটি সেটা আরও অনেক শ্রিঙ্ক হয়ে যাবে এবং আলটিমেটলি হয়তো কখনো জিরোতে হবে না, বাট কম বা বেশি তার আশেপাশেই থাকবে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট এক্সিস্টেন্সিয়াল থ্রেট। সেকেন্ড এক্সিস্টেন্সিয়াল থ্রেট যেটা আমাদের ছিল সেটা কি ছিল? ইকোলজিক্যাল কোল্যাপস। নাও এই ইকোলজিক্যাল কোল্যাপস ইটস এ মেগা প্রবলেম, ইটস এ এক্সট্রিমলি সিরিয়াস ইস্যু। এটা সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের ধারণা আছে। কেউ কেউ স্কলারদের মধ্যে যারা এই বিষয়ে এক্সপার্ট, তাদের মধ্যে অনেক মতভেদ আছে। ওকে, নাও ইকোলজিক্যাল প্রবলেম ইজ নট জাস্ট এ সিম্পল প্রবলেম। কিছু সবার প্রথম সব থেকে স্টুপিড যেটা, সেটা হচ্ছে কি, না এটা এরকম কোনো প্রবলেমই নেই, সব ইগনোর করে দাও, ইকোলজিক্যাল প্রবলেম নিয়ে ভাবার দরকার নেই, পলিউশন নিয়ে চিন্তা করার দরকার নেই, বা সেগুলো এমন কিছু না। সেকেন্ড টাইপ অফ হিউম্যান বিংস যারা মনে করে যে মাদার নেচার উইল টেক কেয়ার অফ এভরিথিং। ওকে, যে প্রকৃতি সব কিছুর কেয়ার নিয়ে নেবে, অটোমেটিক্যালি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এরকম একদমই নয়। ওকে, ডোন্ট থিঙ্ক দ্যাট। কারণ প্রকৃতিতে যখন সে টেক কেয়ার নেয় তখন অনেক কিছু ডেঞ্জারাস কিছু হতে পারে। ভূমিকম্প, সুনামি, আর্থকোয়েক বা মিটিওর এলো, যেমন ডাইনোসরদের ক্ষেত্রে হয়েছিল। তো এমনটা নয় যে প্রকৃতি আমাদের উপরে খুব দয়ার মতো সব কিছু আমাদের জন্য রাস্তা সাজিয়ে রাখবে। নো, এমনটা কখনোই হবে না। ওকে, তো প্রকৃতি চাইলে, তার ইচ্ছা হলে আমাদেরকে পুরো তার মধ্যে থেকে ইরেজ করে দিতে পারে। উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার সেলস। ওকে, তো মাদার নেচার সব কিছু ঠিক করে দেবে, ইকোলজিক্যাল কোল্যাপস এমনি ঠিক হয়ে যাবে, মানে একটা ইকুইলিব্রিয়াম নেচার সবসময় মেনটেন করতে থাকে। আমরা মনে করি যে আমরা যাই করে নিই না কেন, নেচার অটোমেটিক্যালি সেটাকে, সেই ইকুইলিব্রিয়ামটা মেনটেন করে সব কিছুকে ঠিকঠাক একটা স্টেবল জায়গাতে রাখবে। তো এরকমটা নাও হতে পারে, এরকমটা হবে তার কোনো গ্যারান্টি নেই। এটার জন্য আমাদেরকে এটা বুঝতে হবে যে হোয়াট ইজ নেচার। নেচার মানে কি? নেচার মানে হচ্ছে, আমরা মনে করি কি, একটা সেট অফ প্যাটার্নস। প্রতিদিন সূর্য উঠছে, তারপর 12 ঘন্টা থাকছে, তারপর সূর্য অস্ত যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে ন্যাচারাল, এটা তো অত্যন্ত স্বাভাবিক বিষয়। সোসাইটিতে মানুষ জন্ম হয় 2 রকমের, নারী আর পুরুষ। কিন্তু যখনই কেউ ট্রান্সজেন্ডার জন্ম হয় তখন আমরা তাকে ক্রিটিসাইজ করি বা আমরা সেটাকে ডিসরেসপেক্ট করি, বা আমরা মনে করি কি তারা মানুষের থেকে একটু লো কোয়ালিটির অ্যানিমালস। যেমন প্রাণীরা, বাঘ, সিংহ, পশু, বিড়াল, ছাগল, গরু, আর হিউম্যান বিংস। তো যারা হোমোসেক্সুয়াল বা যারা ট্রান্সজেন্ডার বা যারা লেসবিয়ান বা গে, তাদেরকে আমরা মনে করি কি এই অ্যানিমালসদের আর হিউম্যানসের মাঝখানে কোথাও আছে, তারা পুরোপুরি হিউম্যানস নয়। আমরা তাদেরকে ডিসরেসপেক্ট করি। কেন? কারণ তারা নর্মাল নয়, তারা ন্যাচারাল নয়, তারা একটা কোনো ফর্ম অফ অ্যাবনর্ম্যালিটি আছে। তো এটা একটা ভুল ধারণা। কারণ হোয়াট ইজ নেচার? এভরিথিং ইজ নেচার, কোনো কিছুই আনন্যাচারাল নয়। মানে সব কিছুই ন্যাচারাল, যেটা হতে পারে সেটাই নেচার। যদি ভূমিকম্প হতে পারে তাহলে এটাই ন্যাচারাল, যদি ট্রান্সজেন্ডার জন্ম হতে পারে তাহলে সেটাই ন্যাচারাল, সব কিছুই ন্যাচারাল। কিন্তু আমাদের মাইন্ডে কি থাকে, আমরা যেটাকে নেচার বলে ভাবি, এটা কতগুলো সেট অফ প্যাটার্নস। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু, আবার গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এটা প্যাটার্নে চলছে। আমাদের কাছে নেচার মানে এরকম কতগুলো সেট অফ প্যাটার্নস। এই প্যাটার্নস ছাড়া নেচার যখন অন্য প্যাটার্নস আছে, যে প্যাটার্নসগুলোতে লো ফ্রিকোয়েন্সি, যেমন সব মানুষই আইদার নারী অথবা পুরুষ, এরকম বেশিরভাগ মানুষ। কিন্তু কখনো কখনো নেচারের মধ্যে এমন প্যাটার্ন দেখা যায় যারা হোমোসেক্সুয়াল বা ট্রান্সজেন্ডার, তখন আমরা সেটাকে ন্যাচারাল বলি না। কিন্তু নেচার মানে হচ্ছে সমস্ত প্যাটার্ন, যা কিছু হতে পারে পুরোটাই নেচার। তো একটা সেট অফ প্যাটার্নস যেটা বেশি রেগুলার,
বেশি ফ্রিকুয়েন্ট, বারবার করে উঠে আসে, সেটাকে আমরা নেচার মনে করি, আর বাকিগুলোকে আমরা ইগনোর করে দিই, সেগুলো আনন্যাচারাল। কিন্তু প্রকৃতপক্ষে পুরোটাই ন্যাচারাল। এবং যখন এই ফ্রিকোয়েন্সিটা একটা সেট অফ প্যাটার্নস থেকে শিফট হয়ে একটা অন্য সেট অফ প্যাটার্নসে চলে যাবে, অন্য সেট অফ প্যাটার্ন, সেটা তখন বেশি রেগুলার হয়ে উঠবে, বেশি ফ্রিকুয়েন্ট হয়ে উঠবে, বেশি অটোমেটিক হয়ে উঠবে, বেশি মানে প্রতিদিনের জীবনে সেটা বেশি করে উঠে আসবে, তখন আমরা সেটাকে ন্যাচারাল বলবো। তো তখন নেচারের কনসেপ্টটা পাল্টে যাবে। তো নেচার শুধুমাত্র ন্যাচারাল বিষয় নয়, ইটস অলসো এ কালচারাল কনসেপ্ট। আজ থেকে 500 বছর আগে মানুষ নেচার বলতে যেটা ভাবতো, যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, তার মানে গড আকাশের উপরে চাবুক দিয়ে বাড়ি মারছে, মানে দ্য গড অফ নেচার, ওকে, থান্ডার, দ্য গড অফ থান্ডার, থর। কিন্তু এখন আমরা এরকম ভাবি না। তো কালচারাল কনসেপ্ট হচ্ছে, নেচার হচ্ছে একটা কালচারাল কনসেপ্ট, এটা শুধুমাত্র একটা ন্যাচারাল বিষয় নয়। আর নেচার ইন ইটসেলফ, হোল নেচার ইজ আনন্যাচারাল ইন ইটসেলফ, সব কিছুই আনন্যাচারাল নেচারে, মানে নেচারের ভেরি এক্সিস্টেন্সটাই আনন্যাচারাল। অ্যাকচুয়ালি সায়েন্টিফিক পার্সপেক্টিভ থেকে পুরো ইউনিভার্স, হিউম্যান বিংস, যে প্ল্যানেট, স্টার্স, এই সব কিছুর অস্তিত্ব না থাকাটাই বেশি স্বাভাবিক ছিল। কিন্তু কোনো একটা চান্স ইভেন্টে, বাই চান্স সব কিছু এরকম হয়ে গেছে। তো এটা একটা আনন্যাচারাল বিষয়। সো নেচার ইটসেলফ ইজ আনন্যাচারাল। তো এমনটা ভাবার কোনো কারণ নেই যে নেচার উইল টেক কেয়ার অফ এভরিথিং, ইকোলজিক্যাল কোল্যাপসের ফলে আমাদের সভ্যতা ধ্বংস হবে না এবং সব কিছু নেচার অটোমেটিক্যালি টেক কেয়ার করে নেবে, না, এমনটা মোটেই নাও হতে পারে। ওকে, এরপরে কি অনেক মানুষ এমন ভাবে যে লিভ ইট, মানে হিউম্যান বিংস আমরা সব কিছু ঠিক করে নেব, মানে মার্কেট প্লেসে সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো একটা নতুন প্রোডাক্ট আসবে, বা যেমন টিভি, ফ্রিজ, বা হিটার, লাইক ফর এক্সাম্পল ওয়াশিং মেশিন, বা এখন টেসলা কার বার হচ্ছে, বা স্পেসশিপ লঞ্চ হচ্ছে। তো এমন কোনো একটা আমরা এলিমেন্ট বা একটা কোনো গ্যাজেট বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট আবিষ্কার করে নেব মার্কেট প্লেস থেকে। যখন মার্কেটে একটা গ্যাপ থাকবে, ইকোলজিক্যাল কোল্যাপস হচ্ছে এবং মানুষের যার ফলে অনেক ক্ষতি হচ্ছে, তো মার্কেটে কোনো একটা নতুন প্রোডাক্ট, একটা ক্যাপিটালিস্টিক প্রোডাক্ট তৈরি হবে, যার ফলে সেই গ্যাপটা মানে কী বলবো, শ্রিঙ্ক হয়ে যাবে। তো আমরা সেটাকে তখন সলভ করে নেব। এটা হচ্ছে মোস্ট স্টুপিড থিঙ্কিং। এরকম কখনোই হবে না যে ইকোলজিক্যাল কোল্যাপসকে যারা ক্যাপিটালিস্ট তারা সলভ করে দেবে, মানে গ্লোবাল ক্যাপিটালিস্ট, ফর এক্সাম্পল ইলন মাস্ক বলুন, বিল গেটস, জেফ বেজোস, মার্ক জুকারবার্গ, মানে এরা সবাই। নো, মার্কেট প্লেস কখনোই এই ধরনের প্রবলেমকে ডিরেক্ট ওয়েতে, একটা ক্যাপিটালিস্টিক ওয়েতে সলভ করতে পারবে না। 4 নম্বর সিচুয়েশন, এই যে ইকোলজিক্যাল কোল্যাপস, এটা একটা খারাপ জিনিস বা একটা নেগেটিভ জিনিস, মানে এই যে ইভেল, আমরা যে ভুল কাজ করছি, যে সমস্ত জিনিস নেচারের থেকে কনজিউম করছি এবং নেচারকে পলিউট করছি, তার ফলে আমাদের উপরেই এফেক্ট পড়ছে, আমাদের সভ্যতার উপরেই একটা থ্রেট, একটা ডেঞ্জার হিসেবে কাজ করছে। সেটা আমাদেরই অ্যাক্টিভিটি, নেচারের থেকে সব কিছু নিয়েছি, সেটাকে কনজিউম করেছি, তারপর নেচারটাকে পলিউট করেছি, তারপর তার প্রভাবে আমরাই এখন বাজে সিচুয়েশানে আছি। ওকে, নাও এই জিনিসটা যে পুরোটাই একটা ইভিল, একটা খারাপ ঘটনা, আমরা যে একটা ইমোরাল অ্যাক্টিভিটি করছি, এমনটা নয় সবসময়। কারণ যদি আমরা সত্যিই নেচারের উপরে একটা স্ক্র্যাচ টানতে পারি, একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ করতে পারি, আমাদের জন্য নেচারের উপরে একটা প্রভাব পড়ছে, নেচার জিনিসটা পাল্টে যাচ্ছে একটু আমাদের প্রভাবে, তাহলে যদি আমরা এখন নেগেটিভ প্রভাব তৈরি করে থাকি, তার মানে আমরা চেষ্টা করলে আমাদের কাছে এমন ক্ষমতা, এমন পাওয়ার আছে, আমরা চাইলে একটা পজিটিভ দিকেও সেটাকে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি, আমরা তার এফেক্টটা পজিটিভ দিকেও নিয়ে যেতে পারি। তো নেচারকে আমরা সেই ডিরেকশনে মুভ করাতে পারি। ওকে, তো ইকোলজিক্যাল কোল্যাপস তার একটা সিমটম বা তার এফেক্ট হিসেবে দেখাচ্ছে যে আমাদের ক্যাপাসিটি কতটা, এমনটাও হতে পারে। নাও দেন এরপরে আরও বেশি ইন্টারেস্টিংলি, এই যে ইকোলজিক্যাল কোল্যাপস, এই পুরো ফেনোমেননটা, এটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা ফিল গুড এক্সপিরিয়েন্স করতে চাই। ফর এক্সাম্পল ধরুন, আপনি যদি ক্লাসমেটের খাতা কেনেন, ওর পিছনে লেখা থাকে যে খাতার পেজগুলো নেচার থেকে পেজ তৈরি করা হচ্ছে, আপনি একটা খাতা কিনলে তার একটা 0.01% ডোনেশনে যাচ্ছে কোনো একটা সাইবেরিয়ান ক্যাম্পে বা আফ্রিকার কোনো একটা ছোটো ভিলেজে, সেখানে তাদেরকে উন্নতির জন্য সেখানে টাকাটা ডোনেট করা হচ্ছে, বা কোনো একটা মানে নেচারের কোনো একটা ফরেস্টকে সংরক্ষণ করার জন্য টাকাটা ডোনেট করা হচ্ছে। ঠিক আছে, তো ইটস এ মোস্ট স্টুপিড থিং। কারণ একটা মেগা প্রবলেম, সেটা সম্পর্কে অ্যাকচুয়ালি আমরা জিনিসটাকে সলভ না করে একটা সামান্য একটা জিনিসের মাধ্যমে জাস্ট উই ওয়ান্ট টু ফিল গুড। তো নেচারের যে অ্যাকচুয়াল প্রবলেমটা, সেটাকে সলভ করার জন্য আমরা কি করছি, যে এই যে ক্যাপিটালিস্ট সোসাইটি, সেটা কি করছে, সেই প্রবলেমটাকেও সে ক্যাপিটালাইজ করছে, সেই প্রবলেমটাকে সে অ্যাড্রেস করছে না, সেটাকে সলভ করার চেষ্টা করছে না, বরঞ্চ সেই প্রবলেমটাকে এমনভাবে সাধারণ মানুষের সামনে রিপ্রেজেন্ট করছে যেন তারা ফিল গুড করতে পারে যে হ্যাঁ, এটা এরকম করলে ঠিক হয়ে যাবে।
কিন্তু তাদেরতে কখনোই এরকমভাবে ঠিক হয় না এই ধরনের প্রবলেমস। ওকে, তো নেচার আমাদেরকে ডিস্টার্ব করছে বা আমাদেরকে একটা এক্সটিংশনের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু সেই সময় আমরা কি সত্যিই এই প্রবলেমটাকে সলভ করতে চাই, নাকি আমরা শুধুমাত্র আমাদের সঙ্গে নেচারের রিলেশন সম্পর্কে একটা ফিল গুড এক্সপিরিয়েন্স করতে চাই একটা গ্লোবাল লেভেলে, যে শুধুমাত্র আমরা এরকম ভেবে নিতে চাই যে হ্যাঁ এটা এই প্রবলেমটা সলভ হয়ে গেছে বা এটা হয়ে যাবে এরকম। নো, ইটস এ ডেঞ্জারাস প্রবলেম, ইটস এ এক্সিস্টেন্সিয়াল থ্রেট। যদি এটা সম্পর্কে কিছু না করা হয়, যদি কিছু টাকা ইনভেস্ট না করা হয়, যদি কোনো অথরিটি এস্টাবলিশ না করা হয়, তাহলে এটা পরবর্তীকালে একটা হিউজ প্রবলেম হতে পারে এবং সভ্যতাতে অনেক বেশি ক্ষতি হতে পারে। যদি আপনারা ইন্টারস্টেলার মুভিটা দেখে থাকেন বা আরও অনেক সায়েন্স ফিকশন মুভি যেখানে দেখা যায় ইন ফিউচার ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড বা একটা পোস্ট অ্যাপোক্লিপটিক ওয়ার্ল্ড যেখানে অলরেডি সভ্যতা ধ্বংস হয়ে গেছে, তারপরে কি ঘটছে সেখানে বিভিন্ন রকমের রিজন দেখানো হয়। তো এরকমটা একটা জাস্ট হওয়ার পসিবিলিটি সবসময় থেকে যাচ্ছে এই ইকোলজিক্যাল কোল্যাপসের জন্য। নাও থার্ড প্রবলেম যেটা হচ্ছে মোস্ট ডেঞ্জারাস, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে ঠিক কী প্রবলেম হতে পারে? একজন হিউম্যান ডক্টর যদি আমাদেরকে তৈরি করতে হয়, একজন মানুষ, একটা চাইল্ড, সে ছোটোবেলা থেকে পড়াশুনো করছে, তারপর 11-12 পড়লো, মেডিকেল সায়েন্স নিয়ে সে বায়োলজি নিয়ে পড়লো, তারপর সে নিট দিয়ে চান্স পেলো, তারপর সে অনেক পড়াশুনো করলো, তারপর সে ডক্টর হলো। তো একজন হিউম্যান ডক্টরকে পাওয়ার জন্য হচ্ছে 10-15 বছর ধরে একজন হিউম্যান বিংকে শেখাতে হচ্ছে মেডিকেল সায়েন্স কী, কোন রোগের কী ওষুধ, তার সিমটমস কী, তাকে পড়াশুনো করাতে হচ্ছে, তাকে হিউজ অ্যামাউন্ট অফ এফর্ট দিতে হচ্ছে, টাইম দিতে হচ্ছে। তার সঙ্গে তার বাবা মা, তার টিচার্স, তার সোসাইটি সবাই ইনভলভ হয়ে আছে এবং সেখানে অনেক হাজার হাজার টাকা খরচ হচ্ছে। অন্যদিকে যদি আমরা একটা আর্টিফিশিয়াল ডক্টর তৈরি করি, তাহলে কী হবে, একবারই আপনাকে কয়েক বিলিয়নস অফ ডলার খরচ করতে হবে, একবারই খরচ করতে হবে কয়েক বিলিয়নস অফ ডলার। তারপর সেখানে আপনি একটা আর্টিফিশিয়াল ডক্টর তৈরি করে ফেললেন, কিন্তু তারপর আপনাকে সেকেন্ড টাইম খরচ করতে হবে না। তারপর আপনি তার প্রোটোটাইপ বানিয়ে দিলেন, কপি পেস্ট করে বারবার করে ওই সেম ডক্টরটা আপনি সব জায়গাতে অ্যাভেলেবেল করে দিতে পারবেন। ওকে, তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট দরকার, তারপর আপনি আনলিমিটেড ডক্টরস পেয়ে যাবেন। তো সেটা একটা হিউম্যান ডক্টরের থেকে অনেক বেশি প্রেফারেবল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, দেখুন, যদি হিউম্যান ডক্টর থাকে তাহলে সে আপনাকে কতক্ষণ সময় দেবে? আপনি ডক্টরের কাছে গেলেন, 10 মিনিট 15 মিনিট আপনার সঙ্গে কথা বলবে যে আপনার মাথা ব্যথা করছে কিনা, পেটে ব্যথা হচ্ছে কিনা, আপনার রাত্রে ঘুম হচ্ছে কিনা, তারপরে সেই ইনফরমেশান নিয়ে সে আপনাকে কতগুলো মেডিসিন লিখে দেবে। কিন্তু একজন আর্টিফিশিয়াল ডক্টর আপনার ক্ষেত্রে 10 মিনিট বা 15 মিনিট আপনার সঙ্গে কথা বলবে না, সে 24 আওয়ার্স আপনাকে অবজার্ভ করবে। আপনার হাতে একটা ব্রেসলেটের মতো হয়তো থাকলো বা আপনার মোবাইল ফোনে থাকলো, যেটা সবসময় আপনার হার্টবিট, আপনার পালস, আপনার ব্লাড প্রেশার, বা আপনি কতক্ষণ হাঁটছেন, কতক্ষণ ঘুমাচ্ছেন, আপনি কি খাবার খাচ্ছেন, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস, আপনার বডি মাসেল বা আপনার ব্লাড ফ্লো কী হচ্ছে, সব কিছু এখানে স্টোর হচ্ছে সেই ডেটাটা। সেই সমস্ত ডেটা যেটা হয়তো আমরা নিজেরাও অতটা অবজার্ভ করতে পারবো না আমাদের সম্পর্কে, ততটা ডেটা এখানে চলে আসছে, সেই আর্টিফিশিয়াল ডক্টরের সঙ্গে কানেক্টেড হয়ে আছে একটা, এবং সে বলে দিতে পারবে যে তাহলে আমাদের কী মেডিসিন নেওয়া উচিত। তাহলে যেখানে একজন হিউম্যান ডক্টর আপনাকে 10 মিনিট বা 15 মিনিট টাইম দিচ্ছে, একজন আর্টিফিশিয়াল ডক্টর সে আপনাকে অল টাইম 24 আওয়ার্স আপনার কাছে অ্যাভেলেবেল। আপনার কাছে আর্টিফিশিয়াল ডক্টরের জন্য আপনাকে কোথাও যেতে হবে না ডাক্তার দেখাতে, ডাক্তার আপনার কাছেই আছে সবসময়। কিন্তু হিউম্যান ডক্টরের জন্য আপনাকে একটা শহর থেকে একটা অন্য শহরে যেতে হচ্ছে গাড়িতে করে, সেখানে অনেক ট্রাভেলিং আছে, এই সব কিছু। যেখানে হিউম্যান ডক্টরের কাছে ইনফরমেশান লিমিটেড, সে আপনার সম্পর্কে একটা নির্দিষ্ট পরিমাণ জিনিসই জানে, কিন্তু একজন আর্টিফিশিয়াল ডক্টর সে আপনার সম্পর্কে সব কিছু জানে। আপনি ছোটোবেলা থেকে কখন জন্ম হয়েছেন, কোন শহরে জন্ম হয়েছেন, আপনার কী খেতে ভালো লাগে, আপনি অ্যামাজন থেকে কী অর্ডার দেন, আপনি কোথায় সিনেমা দেখতে যান, আপনার বন্ধুদের সাথে আপনি কী কী সিনেমা দেখেছেন, আপনি কোথায় কোথায় ট্রাভেল করেন, আপনার কীরকম ড্রেস পরতে ভালো লাগে, কীরকম বই পড়তে ভালো লাগে, আপনি গুগলে কী কী সার্চ করেন, আপনার মাথায় কী কী চলে, সব কিছু সে জানে আপনার বায়োলজি সম্পর্কে, আপনার সাইকোলজি সম্পর্কে। তাহলে সে আপনাকে ভালো ডায়াগনোসিস করতে পারে। একজন হিউম্যান ডক্টরের ক্ষেত্রে এরর্স হওয়া অনেক বেশি প্রবাবেল। একজন ডাক্তার সে কোনো একটা ভুল, সে হয়তো 10 বছর আগে যেটা পড়েছে তার মাথায় এখন সেটা আছে। লেটেস্ট রিসার্চ এই মুহূর্তে দেখা গেল হয়তো অন্য কোনো কান্ট্রিতে, অন্য কোনো দেশে কোনো একজন সায়েন্টিস্ট কোনো একটা মেডিসিন আবিষ্কার করেছে, যেটা অনেক সহজে, অনেক কম সাইড এফেক্ট ছাড়া খুব তাড়াতাড়ি একজন পেশেন্ট সুস্থ হয়ে যাবে। কিন্তু হিউম্যান ডক্টর সে তো সবসময় তার লেটেস্ট রিসার্চ সম্পর্কে সে তো জানে না। 10 বছর আগে পড়াশোনা কমপ্লিট করেছিল, সেই নলেজটা নিয়ে এখন সবাইকে চিকিৎসা করছে, বা 5 বছর আগে বা 8 বছর আগে সেই নলেজটা, তার সাথে তো অল্প একটু জিনিস জানে। প্রত্যেক দিন কত নতুন রিসার্চ আসছে, তো সেগুলো সবসময় তার পক্ষে জানা সম্ভবই নয়। কিন্তু একজন আর্টিফিশিয়াল ডক্টর, তার পক্ষে সে এক মুভমেন্টের মধ্যে সব কিছু জেনে যাবে।
কারণ সে তো হোল ওয়ার্ল্ডের সমস্ত আর্টিফিশিয়াল ডক্টরদের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। কোথায় কোনো নতুন রিসার্চ আসলে সঙ্গে সঙ্গে সেটা আপলোড করে দেওয়া হলো, ব্যাস সেই সমস্ত জিনিসগুলো পেয়ে গেল, সেই সমস্ত ডেটা। তো সব দিক থেকে ভাবলে একজন আর্টিফিশিয়াল ডক্টর একটা হিউম্যান ডক্টরের থেকে অনেক বেশি প্রেফারেবল। আমাদের যে সমস্ত রোগ হয়তো দেখা গেল যে একজন হিউম্যান ডক্টর সে জানে না কী করে সেই ডিজিজটাকে এনকাউন্টার করতে হবে বা সেই ডিজিজটাকে অ্যাড্রেস করতে হবে, ওকে। কিন্তু একজন আর্টিফিশিয়াল ডক্টর সে হয়তো দেখতে পাচ্ছে যে এই রোগটার কোনো ওষুধ নেই বা তার কোনো মেডিসিন নেই, কিন্তু এই পার্টিকুলার এরিয়াতে বিভিন্ন মানুষের এই রোগটা লাস্ট 3 মাসে হতে থাকছে। একজন হিউম্যান ডক্টরের ক্ষেত্রে এমন জিনিসটা রেকগনাইজ করা খুবই ডিফিকাল্ট। তাহলে আর্টিফিশিয়াল ডক্টর সে তো অন্য আর্টিফিশিয়াল ডক্টরের সঙ্গে কানেক্টেড, অনেক তাড়াতাড়ি সব কিছু রেকগনাইজ করতে পারবে এবং বলে দিতে পারবে যে এই এরিয়াতে এই রোগ হচ্ছে, এবং তাড়াতাড়ি সেখানে আমরা অনেকগুলো স্টেপস নিতে পারবো, ওকে। সো দিস ইজ মাচ মোর প্রেফারেবল। নাও এক্ষেত্রে একটা প্রবলেম আছে, একটা ছোট্ট প্রবলেম, সেটা হচ্ছে কি প্রাইভেসি পলিসি। অর্থাৎ আর্টিফিশিয়াল ডক্টর যে সে আমাদের পার্সোনাল লাইফ সম্পর্কে বা আমাদের পার্সোনাল ডেটা সম্পর্কে সব কিছুই জেনে যাবে, কিন্তু হিউম্যান ডক্টর এমনটা জানে না। নাও যখন অন্য কোনো একজন মানুষ, অন্য কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অন্য কোনো একটা রোবট বা এনিথিং বা ইভেন অন্য একটা হিউম্যান বিং সে আমাদের সম্পর্কে আমাদের থেকে বেশি জানে, তখন সে আমাদেরকে ম্যানিপুলেট করতে পারে, আমাদেরকে কন্ট্রোল করতে পারে। ইনফ্যাক্ট একমাত্র মাদার আর চাইল্ডের রিলেশনে মা হয়তো শিশুকে সেই শিশুর থেকে অনেক বেশি জানে, কিন্তু যখন সেই চাইল্ড অনেক বড় হয়, 17-18 বছর 20 বছর বয়স হয়, তখন কিন্তু সে আর এই জিনিসটা পছন্দ করে না যে তার সম্পর্কে তার থেকে বেশি অন্য কেউ জানুক, ইভেন তার মা পর্যন্ত। তো কেন? কারণ অন্য কেউ আমাদের সম্পর্কে বেশি জানলে তাকে সব কিছু জানতে হবে না আমার সম্পর্কে, জাস্ট আমি যতটা জানি তার থেকে একটু বেশি জানলে সে আমাকে ম্যানিপুলেট করতে পারবে। ইনফ্যাক্ট আমি নিজে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি অ্যামাজনে যখন বুক অর্ডার করি তখন আমি দেখি যে আমার কী টাইপের বই পছন্দ হতে পারে যেটা আমি সার্চ করিনি, এখন আমি ওটা কিনতে চাই না, হয়তো আমি ওটা 1 বছর পরে ওই টাইপের বই পড়বো বা 6 মাস পরে হয়তো আমার লিস্টে আছে, কিন্তু অ্যামাজন আমার প্রিভিয়াস যে বইগুলো কিনেছি সেটা দেখে বুঝতে পারছি যে আমার কোন টাইপের বই পছন্দ হবে। সে আগে থেকে আমাকে বারবার ওই জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, আমাকে রেকমেন্ড করছে, আমাকে স্টিমুলেট করছে মেন্টালি, আমাকে মানে অনেক লোভী ফিল করাচ্ছে যাতে করে আমি তাড়াতাড়ি বইটা কিনে নিই। যে টাকাটা হয়তো আমি 1 বছর পরে এখানে ইনভেস্ট করতাম সেটা আমি এখনই ইনভেস্ট করে ফেলছি সেই স্টিমুলেশনটাকে কন্ট্রোল করতে না পেরে, ওকে। তো এটা কি, এটা হচ্ছে কি আমি অ্যামাজনের দ্বারা ম্যানিপুলেটেড হলাম। নাও বেশিরভাগ সায়েন্স ফিকশন মুভিতে কী দেখায় যে একটা রোবট যে মানুষের সম্পর্কে সব কিছু জানে এবং মানুষকে সে মানে ডোমিনেট করে নিয়েছে, ওকে। কিন্তু এমনটা হওয়ার কোনো দরকার নেই যে মানুষের সম্পর্কে সেই রোবটটাকে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সব কিছু জানতে হবে, না। মানুষ যতটা জানে তার থেকে একটু বেশি জানলেই হয়ে গেল, আপনি তাকে ম্যানিপুলেট করতে পারবেন, ওকে। নাও প্রাইভেসি পলিসির ফলে যখন এই আর্টিফিশিয়াল ডক্টরের কাছে যদি আমাদের সমস্ত ডেটাগুলোকে রিভিল করতে হয় বেটার ডায়াগনোসিস পাওয়ার জন্য, তাহলে একটা কন্ট্রাস্ট চলে এলো। আমি যদি আমার প্রাইভেসি পলিসিগুলোকে সেভ রাখতে চাই, আমার ডেটা, আমার সম্পর্কে ইনফরমেশান, আমার কি ভালো লাগে, কি খাবার, কি খেতে চাই, আমার কোন ড্রেস পরতে ভালো লাগে, কোন বই পড়তে ভালো লাগে, আমি কোথায় যাব বেড়াতে, কি করব, কীরকম ফ্রেন্ডস আমার পছন্দ, সেগুলোকে আমি আমার কাছে রাখতে চাই। আমি চাই না যে এটা অন্য কেউ জানুক, কোনো কোম্পানি বা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু অন্যদিকে আমার রোগের ডায়াগনোসিস করার জন্য এটা আমাদেরকে বিক্রি করে দিতে হবে বা আমাদেরকে এটা তার কাছে দিতে হবে, তাহলে কি ডায়াগনোসিসটা বেটার পাবো। অফকোর্স মানে সবাই চাইবে যে সে অনেক সুস্থ থাকুক, অনেক বেটার থাকুক, তো তার ফলে তাকে একটা না একটা সময় এটাকে অ্যাকসেপ্টই করতে হবে। কিন্তু অ্যাকসেপ্ট করার পর কি হবে? এই যে ডেটা, ইনফরমেশান, সেটার মিসইউজ হতে পারে সোসাইটিতে, বা আমাদের ব্রেনের সঙ্গে যখন নিউরালিঙ্ক তৈরি হবে তখন এখন যেমন আমরা ইউটিউবে বা গুগল ড্রাইভের মধ্যে কোনো একটা ফাইল বা ফোল্ডার বা একটা ভিডিওকে আপলোড করে রেখে দিতে পারি, ঠিক সেরকমই আমরা আমাদের এক্সপেরিয়েন্স, ফিলিংস বা স্টিমুলেশন কি, সেন্সেশন, ওকে। আপনি হয়তো কোথাও একটা বেড়াতে গেলেন, ওকে, ফর এক্সাম্পল রিও ডি জেনেরিওতে আপনি বেড়াতে গেলেন, রিওতে, ওকে, বা নিউ ইয়র্ক সিটিতে বেড়াতে গেলেন, কিন্তু আপনার বন্ধু যায়নি। তো আপনি সেই এক্সপেরিয়েন্সটাকে মানে নিউরোলিঙ্কের সাহায্যে, কম্পিউটার মাইন্ডের ইন্টারফেসের সাহায্যে আপনি আপনার এক্সপেরিয়েন্সটাকে, স্টিমুলেশনটাকে কম্পিউটারের মধ্যে ড্রাইভে গুগল ক্লাউডসের মধ্যে আপলোড করে রেখে দিতে পারবেন। অন্য কোনো মানুষ যে সেখানে যায়নি কখনো, সে তার মাইন্ডের সঙ্গে যখন ওই ফোল্ডারটাকে কানেক্ট করবে তখন সে সেই জিনিসটাকে এক্সপেরিয়েন্স করতে পারবে, ফিল করতে পারবে। তো আমার আর আপনার মাইন্ডের মাঝখানে কোনো ব্যারিয়ার থাকবে না। তো আমাদের যে ইন্ডিভিজুয়ালিটি, একটা সেন্স অফ সেলফ, সেটা এখানে মানে ডিজলভ হয়ে যাবে। তো তারপর কেমন হবে সোসাইটিটা সেটা আমরা এখনও জানি না, হুইচ ইজ এক্সট্রিমলি ডেঞ্জারাস। আমরা একটা ভালো সোসাইটি তৈরি করতে গিয়ে হতে পারে আমরা ভুল করে একটা কোনো খারাপ সোসাইটি তৈরি করে ফেললাম, এমনটা হতেই পারে।
ওকে, তো এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক্সট্রিমলি একটা ডেঞ্জারাস অ্যাসপেক্ট। যখন মাইন্ড আর কম্পিউটার দুটো ইন্টারফেস তৈরি হবে, যখন আর্টিফিশিয়াল ডক্টর তৈরি হবে বা আর্টিফিশিয়াল টিচার তৈরি হবে, এখন যেমন আমরা ইউটিউব ইউজ করছি, বা এখন আমাদেরকে এডিটিং নিজে হাতে করতে হয় না, অনেক অ্যাপ বা সফটওয়্যার বেরিয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারি, বা অনেক ফর এক্সাম্পল ডিপ ফেক যেমন বেরিয়েছে রিসেন্টলি, হুইচ ইজ ডেঞ্জারাস এগেন। এরকম অনেকগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হওয়ার পরে এমন একটা জিনিস তৈরি হতে পারে যে আমরা ডিসিশন না নিয়ে আমরা ডিসিশনসগুলোকে আউটসোর্স করছি। অনেকে এমন বলে যে হিস্ট্রিতে প্রিভিয়াসলি অনেক জিনিসে আবিষ্কার হয়েছে, ইনভেন্ট করা হয়েছে, এবং সেই সময় প্রথমে সেই জিনিসগুলোকে বাধা দেওয়া হয়েছে, যেমন প্রিন্টিং প্রেস বা ক্যালকুলেটর যখন প্রথম এসেছিল। ওকে, তো কিন্তু তারপর সবাই সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ঠিক সেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন সবাই বলছে অনেক খারাপ হবে, বাজে হবে। যখন প্রথম গাড়ি তৈরি হয়েছিল, তখন কেউ ওটাকে ড্রাইভ করতে চাইতো না, ভয় পেত যে ড্রাইভ করলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিছু অসুবিধা হয়, ঠিক আছে, তো অনেক খারাপ মনে করতো জিনিসটাকে, অনেক ডেঞ্জারাস। তারপর সেটাকে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে, এখন সবাই তো ড্রাইভ করে, এখন পুরো ট্রাফিক রুলস এবং এভরিওয়্যার দেয়ার আর কার্স। ওকে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও সেরকম, এখন সবাই অনেক ভয় পাচ্ছে, কিন্তু পরবর্তীকালে গিয়ে জিনিসটা মানে অনেক কমন হয়ে যাবে, ঠিক আছে, সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নেবে এবং ডেঞ্জারসগুলো তখন আর কিছুই থাকবে না। ওকে, যেমন এখনও রোড অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আমরা সেগুলোকে রেগুলেট করার চেষ্টা করছি এবং তার জন্য কিছু ট্রাফিক রুলস আছে, আমরা স্পিড লিমিট রেখে দিয়েছি, তো আমরাও সেরকম মানে তার বেনিফিটস আমরা নিচ্ছি গাড়ি বা ট্রাভেলিং এসবের, কিন্তু সেটাকে আমরা মেনটেন করছি তার মানে ড্রব্যাকসগুলো আর কি, তার ফলে যে প্রবলেমসগুলো হতে পারে সেগুলোকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও ঠিক সেরকমটাই হবে। নো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ সামথিং ভেরি ডিফারেন্ট। প্রিভিয়াস ইনভেনশনগুলোর থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরোপুরি আলাদা রকমের একটা ইনভেনশন। কেন? কারণ যখন আমরা গাড়ি ড্রাইভ করছি, সেখানে একজন ড্রাইভার আছে, সে জানে যে তার ইনস্ট্রাকশন অনুযায়ী গাড়িটাকে ড্রাইভ করা হচ্ছে। বা প্রিন্টিং প্রেস শুধু বইটাকে কপি পেস্ট করতে পারে, ছেপে দিতে পারে, কিন্তু সে নিজে থেকে কিছু করতে পারে না, মানুষ যে ইনস্ট্রাকশন দেবে সেটাই করবে। ক্যালকুলেটরও ঠিক তাই, সে নিজে থেকে কিছু করতে পারে না, আমরা যেমন ইনস্ট্রাকশন দেবো ঠিক সেরকম। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরকমটা নয়। কম্পিউটার ভাইরাস যেমন ইভলভ হয়, আমাদের কম্পিউটার বা সফটওয়্যারে বা ল্যাপটপে যদি কোনো একটা ভাইরাস থাকে, সেটা ম্যাল ফাংশন হয়ে যায়। ওকে, ঠিক সেরকম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো তো এক ধরনের ভাইরাসই। ওকে, একটা সফটওয়্যার এজেন্টের মতো, যেমন আমরা একটা লাইফ ফর্ম, তেমন ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল রিয়েলিটির মধ্যে সেটা একটা লাইফ ফর্মের মতো। তারা আমাদের থেকে আলাদা, তার মধ্যে কনসাসনেস নেই, কিন্তু ইন্টেলিজেন্স জিনিসটা আছে, যেমন আমাদের আছে। ওকে, এক্ষেত্রে বাকি ইনভেনশনগুলো হিস্ট্রিতে, সেগুলো কি করতো, মানুষের অর্ডার বা তার ডিসিশন বা তার ইনস্ট্রাকশনকে ফলো করতো, সে যেটা বলছে, মানুষ যা বলছে সেটা করছে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিজস্ব ক্যাপাসিটি আছে ডিসিশন নেওয়ার জন্য, সে নিজে নিজেই ইভলভ করে যাচ্ছে। যারা প্রোগ্রামার তারা এটা বলেছে যে তারা কোনো একটা সফটওয়্যারকে তৈরি করে এমন একটা প্রোগ্রাম বানিয়ে দিয়েছে, তারপর সেই প্রোগ্রামটাকে রেখে দিয়েছে। ওকে, নর্মাল ধরুন ফর এক্সাম্পল ইউটিউব, তাতে দেওয়া হয়েছে যে কেউ যদি ভিডিও এত মিনিটের দেখে, তাহলে তার কাছে ভিডিওটা রেকমেন্ড হবে পরের ভিডিও, এবং তার কাছে এই ধরনের রেকমেন্ডেশন যাবে। যদি লাইক করে তাহলে তার কাছে বেশি রেকমেন্ডেশন যাবে, বা যদি লাইক কমেন্ট শেয়ার তিনটেই করে তাহলে বেশি হবে, বা অন্য জিনিস। বা ধরুন আপনি ফর এক্সাম্পল গুগল ম্যাপস, ওকে, তার ম্যাপিং এরকম। তো এরকম কোনো একটা সফটওয়্যার যারা প্রোগ্রামার তারা প্রোগ্রাম করে রেখে দিয়েছে, কিন্তু কয়েক মাস বা কিছু সময় পরে গিয়ে দেখা গেছে তারা সেই প্রোগ্রামিংয়ের মধ্যে কিছু জিনিস ইনক্লুড করেনি, পরবর্তীকালে সেই প্রোগ্রামিংটা অটোমেটিক্যালি কিছু জিনিস চেঞ্জ করে নিয়েছে, পাল্টে গেছে একটু। তো সেই সফটওয়্যারটা নিজেকে ইভলভ করতে পারে। এই যে ক্যাপাসিটিটা, সেটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে একটা সময় গিয়ে, যদি আমরা সেটাকে প্রপারলি ইউজ না করি। তো এর ফলে অনেক ডেঞ্জারাস জিনিস হতে পারে। তো যখন কম্পিউটার মাইন্ড ইন্টারফেস হবে, যখন সফটওয়্যার নিজেই ইভলভ করতে পারছে, যখন আর্টিফিশিয়াল ডক্টর, আর্টিফিশিয়াল টিচার, সেলফ ড্রাইভিং কার এগুলো অলরেডি চলে আসবে, তখন সোসাইটির ফরমেশনটা কেমন হবে, তখন সোসাইটিতে পলিটিক্স কেমন হবে, ইকোনমি কেমন হবে, তখন আমরা কীরকম জব করব, জব মার্কেট কেমন হবে, তখন হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে রিলেশন কেমন হবে, তখন পার্সোনাল ফিলিংস, অ্যাফেকশন, মাদার আর চাইল্ডের মধ্যে রিলেশন কেমন হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না। সোসাইটাল ফরমেশনটা কেমন হবে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে আমরা নিজেরা ডিস্ট্রয় করে একটা সেলফ ডিস্ট্রাকটিভ মোডে চলে যেতে পারি, একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড তৈরি করতে পারি। আবার এটার ফলে আমরা এমন অনেক কিছু ভালো জিনিস করতে পারি যেটা অকল্পনীয়। ক্যান্সারের মতো ডিজিজ হয়তো পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। আমাদেরকে সপ্তাহে 2 দিন বা 3 দিন অফিসে যেতে হবে, কাজ করতে হবে, বাকি দিন আমরা সবসময় ছুটি থাকবে, ফ্রি, এবং আমাদের সবার কাছে টাকা থাকবে। ওকে,
এবং ট্রাভেলিংয়ের জন্য আমাদেরকে মানে অনেক কম সময়ে অনেক দূরে পাড়ি দিতে পারবো, অনেক জায়গাতে ট্রাভেল করতে পারবো। ওকে, আমাদের রোগ বা ডিজিজ অনেক কমে যাবে, আমাদের যা ইচ্ছা তাই আমরা শিখে নিতে পারবো যে কোনোভাবে, যে কোনো জায়গাতে, যে কোনো মুহূর্তে। কোনো টিচার বা কোনো কোচিং ক্লাসে ভর্তি হতে হবে না। ওকে, তো সেখানে অনেক ভালো জিনিসও হতে পারে, আবার অনেক খারাপ জিনিসও হতে পারে। ইটস মানে একটা সর্ডের মতো, যেটার সাহায্যে আমরা শত্রুকে দমন করতে পারি, আমরা ফ্রুটস কাটতে পারি, আবার নিজের হাতও কেটে ফেলতে পারি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ঠিক হচ্ছে সেরকম, আমরা এটাকে কীভাবে ইউজ করছি তার উপর ডিপেন্ড করছে। আগে থেকে যদি সেই সমস্ত রুলস, লিগাল লস, প্রসিডিওর বা এগুলোর অ্যাপ্লিকেশন কি সেগুলোকে ঠিক না করা হয়, তাহলে অনেক বেশি ডেঞ্জারাস কিছু হতে পারে আমাদের সঙ্গে। এটা একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট, মোস্ট ডেঞ্জারাস এক্সিস্টেন্সিয়াল থ্রেট অফ অল টাইম টু হিউম্যান সিভিলাইজেশন, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, ইট ইজ নট লাইক দ্য প্রিভিয়াস ইনভেনশন, আগেকার দিনের ইনভেনশনগুলোর মতো নয়, তার থেকে এটা পুরোপুরি আলাদা। ওকে, সো উই শুড নট টেক ইট লুজলি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট পয়েন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর সবথেকে বড় যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে আনইনটেন্ডেড কনসিকুয়েন্স। অর্থাৎ কোনো একটা কাজ যখন আমরা করছি তখন তার একটা উদ্দেশ্য আছে, কিন্তু এই কাজের যে উদ্দেশ্য সেটাকে ফিল আপ করা ছাড়া আমরা অন্য একটা কোনো জিনিস তৈরি করে ফেলি। যেমন ধরুন, আমার একটা ইচ্ছা হলো এখানে আমি একটা পাহাড় তৈরি করবো, একটা ঢিপি তৈরি করব, তার জন্য আমি মাটি নিয়ে ঢিপি তৈরি করলাম। আমি ঢিপি তৈরি করে ফেলেছি, কিন্তু এই উদ্দেশ্যটা পূরণ করতে গিয়ে নিজের অজান্তে আমি একটা গর্তও তৈরি করে ফেলেছি। তাহলে একটা উদ্দেশ্যকে ফিল আপ করতে গিয়ে আমরা অন্য আরও একটা উদ্দেশ্যকে মানে ফিল আপ করে ফেলছি। এটা হচ্ছে কি আনইনটেন্ডেড কনসিকুয়েন্স, অর্থাৎ প্ল্যান করা নেই এমন একটা প্রভাব। ধরুন আমি ভাবলাম যে আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হব টিউশন ক্লাসের জন্য। তো আমি সেখানে কেন? কারণ আমি জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেতে চাই। তো আমি সেখানে কোচিং সেন্টারে গেলাম, টিউশন ক্লাসে গেলাম জয়েন্ট এন্ট্রান্সে চান্স পাওয়ার জন্য, কিন্তু সেখানে গিয়ে আমার দুটো ভালো নতুন ফ্রেন্ড তৈরি হয়ে গেল, এবং সেখানকার টিচারটা অত ভালো নয়, এবং যার ফলে আমার অনেক বেশি বন্ধু হয়ে যাওয়ার ফলে সেখানে গিয়ে আমার গার্লফ্রেন্ড হয়ে গেল, বয়ফ্রেন্ড হয়ে গেল, যার ফলে আমি অনেক ডিস্ট্র্যাক্টেড হয়ে গেলাম, অনেক ড্রিফট হয়ে গেল। তো আমি একটা উদ্দেশ্যের জন্য গেছিলাম, কিন্তু সেখান থেকে আমি কি ড্রিফটে অন্য উদ্দেশ্যকে ফুলফিল করে ফেললাম, যেটা আমি আগে থেকে ভাবিনি। তো এটা হচ্ছে কি আনইনটেন্ডেড কনসিকুয়েন্স। একটা উদ্দেশ্যে আমি একটা কাজ করছি, কিন্তু সেই কাজটার ফলে অন্য একটা এফেক্ট তৈরি হয়ে গেল, যেটা আমি আগে থেকে ভাবতেই পারিনি। ওকে, এটা হচ্ছে জার্মান দার্শনিক হেগেলের কনসেপ্ট আনইনটেন্ডেড কনসিকুয়েন্স। ঠিক সেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফলে আমরা কম্পিউটার মাইন্ড ইন্টারফেস যখন হবে, যখন আর্টিফিশিয়াল ডক্টর, আর্টিফিশিয়াল টিচার, সেলফ ড্রাইভিং কার এগুলো তৈরি হবে, যখন আর্টিফিশিয়াল ডেটিং ইন্ডাস্ট্রি তৈরি হবে, তখন ঠিক কী ঘটনা ঘটবে, তার আনইনটেন্ডেড কনসিকুয়েন্সে ঠিক কী ঘটবে, সেটা কি আমরা আগে থেকে ক্যালকুলেট করতে পারছি? একদমই নয়। তো সেই আনইনটেন্ডেড কনসিকুয়েন্স হতে পারে আমাদেরই ডিস্ট্রাকশন, হতে পারে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে 21st সেঞ্চুরিতে নতুন কোনো হিটলার, নতুন কোনো স্টালিন তৈরি হবে, নতুন কোনো লেনিন তৈরি হবে, যে এটাকে অন্যরকমভাবে ইউজ করবে, যেটা সম্পর্কে আমরা কখনো ভাবিনি। আমরা শুধুই ভাবছি একজন সায়েন্টিস্ট হিসেবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন তৈরি করতে চাইছে, মানুষের ভালো করার জন্য, অনেক রোগ থেকে সুস্থ করার জন্য, অনেক যোগাযোগ ব্যবস্থা অনেক বেটার করার জন্য, বেটার সোসাইটি তৈরি করার জন্য, অনেক বেশি নলেজকে বেশি অ্যাভেলেবেল করার জন্য। কিন্তু হতে পারে সেই একই সোসাইটিতে অন্য কেউ এসে সেই জিনিসটাকে অন্যরকমভাবে ইউজ করবে, যেটা আমরা জানিই না। তো আগে থেকে যদি আমরা এই জিনিসগুলোকে ক্যালকুলেট না করি এবং বোঝার চেষ্টা না করি, দেন ইট উইল বি এক্সট্রিমলি ডেঞ্জারাস, ইট উইল বি দ্য এন্ড অফ হিস্ট্রি। আজকের জন্য এতটুকু। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি এখান থেকে নতুন কী শিখতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।